মুহূর্তে যে খবরের দিকে আপনাদের প্রত্যেকের নজর, ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে, এখনো সম্পূর্ণভাবে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। আর কবে করবে? কারণ বারংবার বিরোধীরা খোঁচা দিচ্ছে যে ভয় পাচ্ছে বিজেপি, তারা বুঝতে পারছে না কাকে ক্যান্ডিডেট হিসেবে রাখবে। কি যে কোনো সময় প্রকাশ হতে পারে প্রার্থী তালিকা, আমরা খবর পাচ্ছি। হয়তো সম্ভবত আজই আরও এক দফায় প্রার্থী ঘোষণা করতে চলেছে বিজেপি। জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে সরাসরি কথা বলবো, নয়াদিল্লি থেকে রয়েছেন। জ্যোতির্ময়, বিরোধীরা খোঁচা দিচ্ছেন যে তারা বুঝতে উঠতে পারছেন না যে কিছু স্ট্রং ক্যান্ডিডেট যেমন মহুয়া মৈত্র বলছেন, সায়নী বলছেন যে তারা কাকে রাখবেন, কাকে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড় করাবেন। তার মাঝে বিজেপি কি আজ তাহলে চূড়ান্ত প্রার্থী তালিকা বা দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে? দেখো, গতকাল গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক হয়েছে এবং এই বৈঠকে বাংলা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্য নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই মোট 4টি তালিকা প্রকাশ করেছে বিজেপি এবং এই 4টি তালিকায় মোট 290-এর বেশি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, প্রথমে 20টি আসন ঘোষণা করা হয়। পবন সিং নাম প্রত্যাহার করে নেওয়ার পরে 23 আসনের দিকে নজর রয়েছে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, বাংলার 23টি আসনের নাম গতকাল আলোচনা হয়ে গিয়েছে। ফলত আজ সময়ের অপেক্ষা, যে কোনো মুহূর্তে বিজেপির প্রার্থী তালিকা আসতে পারে এবং সেক্ষেত্রে বাংলার 23টি আসনের প্রার্থীদের নাম থাকবে বলেই কিন্তু প্রত্যাশা করছে বঙ্গ বিজেপি নেতারা। কারণ সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তিনি ভিডিও কনফারেন্সে ছিলেন, অমিতাভ চক্রবর্তী, তারা 23টি আসনেই কে প্রার্থী হতে পারেন রাজ্য নেতৃত্বের মতামত তারা জানিয়ে দিয়েছেন। ফলত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। ফলত এবার আমাদের নজর থাকছে প্রার্থী তালিকা কখন আসে সেই দিকে। বেশ, শুধু সময়ের অপেক্ষা, এটা করে বুঝতে পারলাম। জ্যোতির্ময়, ধন্যবাদ। এবার নজর রাখতে হবে কোচবিহারের দিকে। কোচবিহারে বাম কংগ্রেস জোটে ফাটল। কোচবিহারে প্রার্থী দিল কংগ্রেস। আমাদের প্রতিনিধি সায়ন্তর রয়েছে আমাদের সঙ্গে। সায়ন্তর, কোচবিহার থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে কে লড়বেন বলে জানতে পারছো? দেখো, পুরুলিয়া নিয়ে জট ছিল বাম, শরিক, ভরট ব্লক এবং কংগ্রেসের মধ্যে। সেই জটিলতা এখন যখন অব্যাহত রয়েছে, তার মধ্যে নতুন করে এই জটিলতা বাড়ল কোচবিহার আসনটি নিয়ে। কারণ কোচবিহারে ইতিমধ্যে বাম, শরিক, ভরট ব্লক নিজের প্রার্থী ঘোষণা করেছে নীতিশ চন্দ্র রায়কে। সেই জায়গায় গতকাল কংগ্রেস যখন আরও এক দফায় তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তখন দেখা গেল সেখানে কংগ্রেস তার নিজের প্রার্থী পিয়া রায়চৌধুরীকে সেখানে প্রার্থী করেছে। অর্থাৎ কোচবিহার নিয়ে কিন্তু নতুন করে আবার জটিলতা তৈরি হয়েছে। জোট নিয়ে সরকারিভাবে এখনও কোনো দলই কিছু জানায়নি। তারা প্রত্যেকে আশাবাদী জোট হবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই কোচবিহার আসন নিয়ে নতুন করে জটিলতা তৈরি হওয়ায় অস্বস্তি তৈরি হয়েছে বাম শরিকদের এবং বাম ফ্রন্টের মধ্যেও। কারণ বামফ্রন্ট কিন্তু একাধিক আসন কংগ্রেসের জন্য ইতিমধ্যে ছেড়েছিল। আর ফরওয়ার্ড ব্লক এর মূলত গুরুত্বপূর্ণ আসন হচ্ছে এই কোচবিহার। যেখানে ফরওয়ার্ড ব্লক আসন অলরেডি ঘোষণা করে দিয়েছে অর্থাৎ নীতিশ চন্দ্র রায়কে, সেখানে কেন কংগ্রেস নতুন করে সেখানে প্রার্থী ঘোষণা করলো, কেন জোটে জটিলতা তৈরি করলো, সেটা নিয়ে কিন্তু বামফ্রন্ট শিবিরের মধ্যে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। যদিও এই ব্যাপারে বামফ্রন্টের তরফে সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বামফ্রন্টের যেটা অন্দরমহলের খবর, যে ফরওয়ার্ড ব্লকের আসনে তারা কোনোভাবেই এই সিটটি অন্য কাউকে ছাড়বে না। পুরুলিয়া নিয়ে কথা হচ্ছে, তার মানে জোটের জট এখনো কাটেনি আর আমাদের নজর থাকবে সেদিকেই। বিভিন্ন জায়গায় আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা দেখলাম শ্রীরামপুর কেন্দ্রে ঠিক এই জটিলতাই হয়, মানে সিপিএমও প্রার্থী দিয়েছে, আইএসএফও প্রার্থী দিয়েছে। আচ্ছা, মুর্শিদাবাদের ক্ষেত্রে কি হবে? লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়বেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি সিপিএম এর দ্বিতীয় রাজ্য সম্পাদক, যিনি ভোটে লড়ছেন। আচ্ছা, এক্ষেত্রে সমঝোতা কি হয়েছে? আসল সমঝোতা সম্পূর্ণভাবে চূড়ান্ত হয়েছে কি? কৌশিকের কাছে কি খবর রয়েছে একটু জানার চেষ্টা করি। কৌশিক, দেখো, আসন সমঝোতার ক্ষেত্রে কংগ্রেস এখনও পর্যন্ত কিন্তু সেখানে সমঝোতা দেখিয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদের ক্ষেত্রে মুর্শিদাবাদ লোকসভাতেই কেবল বামেরা লড়ছে, কিন্তু সেখানে দেখা গেছে উল্লেখযোগ্য যে আইএসএফ তারাও কিন্তু এখানে প্রার্থী ঘোষণা করেছে ইতিমধ্যেই। বামফ্রন্ট সেলিম প্রার্থী ঘোষণার আগের দিনই তারা এখানে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তবে মুর্শিদাবাদে আগে থেকেই শোনা গেছিলো, আমরা সেই খবর দেখিয়েছিলাম, একটা সম্ভাবনা তৈরি হয়েছিল আগেই যে মোহাম্মদ সেলিম এখান থেকে লড়বেন। কারণ বারবার যে মুর্শিদাবাদ সফর আসা, সেখানে একটা লক্ষ্য করা গেছিলো এবং বামেরা মূলত কিন্তু এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রকেই ফোকাস করে এগোচ্ছিল এবং তারা যে জোট বার্তা অজিত চৌধুরীকে বহরমপুর লোকসভা এবং জঙ্গিপুর লোকসভা ছেড়ে দিয়ে বামেরা মুর্শিদাবাদ লোকসভায় লড়তে চায় এবং সেই লড়ার সুবাদে মোহাম্মদ সেলিমকে এমনটা শোনাও যায় সূত্র মারফত যে অজিত চৌধুরী তিনিও বলেছেন মোহাম্মদ সেলিম লড়লে হয়তো এখানে জোট বার্তা বা জোট ধর্ম বজায় থাকবে। তবে এখনও শেষ পর্যন্ত কি হয় দেখার বিষয়। তবে সেক্ষেত্রে দেখা গেছে আইএসএফ কিন্তু তারা আগেই প্রার্থী
ঘোষণা করে দিয়েছে এই কেন্দ্রের দিকে, এবং আইএসএফ কী করে সেটাও একটা দেখার যেমনটা বিষয় থাকবে। জোট ধর্ম কতটা পালন করে বা এই 3 দলের জোট, অর্থাৎ 3 দল জোট বললে ভুল হবে। কংগ্রেস কিন্তু বরাবরই আইএসএফের সাথে কোনো রকম জোট করার কথা বলেননি, তবে বামেদের সাথে সম্পর্ক আছে। আর এদিকে দফায় দফায় মহুয়া মৈত্রের বাড়ি কার্যালয়ে তল্লাশি সিবিআই অভিযান শেষ হতেই ফুঁসে উঠলেন মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে সায়নী ঘোষের সঙ্গে একটি ছবি পোস্ট করে মহুয়া লিখেছেন, তার বাড়ি এবং নির্বাচনী কার্যালয়গুলিতে শনিবার সিবিআই এসেছিল, অত্যন্ত ভালো তল্লাশি চালিয়েছে, কিছুই পায়নি। সেই সঙ্গে প্রার্থী তালিকা নিয়ে বিজেপিকে কটাক্ষ করে মহুয়া লেখেন, সায়নী এবং তিনি তাদের বিরুদ্ধে বিজেপি প্রার্থীদের খুঁজে চলেছেন। আমি কথা বলবো এই বিষয়টা নিয়ে। মহাদেব আমাদের প্রতিনিধি সরাসরি নদিয়া থেকে রয়েছে। মহাদেব, গতকাল আমরা একদম সকাল থেকে নজর রাখছিলাম, প্রথমে কলকাতা, তারপরে কৃষ্ণনগর, তারপরে যে কার্যালয়ে তিনি থাকেন সারাক্ষণ, তারপরে তার বাড়ি একটু রাতের দিকে, মানে একটা টান টান মুহূর্তে সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখতে পেলাম, কিন্তু কিছু কি পাওয়া গেল? কিছু খবর পাচ্ছ এ বিষয়ে? দেখা কর্মী সমর্থকদের দাবি যে তার তল্লাশি তো দীর্ঘক্ষণ হয়েছে, 3টি জায়গায় তল্লাশি হয়েছে, দফায় দফায় তল্লাশি হয়েছে, কিন্তু তল্লাশি করে কিচ্ছু পাওয়া যায় না, এমনটাই কিন্তু কর্মী সমর্থকদের দাবি। দেখো তল্লাশিতে যে কী পাওয়া গেল সেটা কিন্তু সিবিআই প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু বলতে পারবেন, তারা কিন্তু কোনো রকম কিছু বলেননি। তবে তৃণমূল কর্মী সমর্থকদের দাবি শুধুমাত্র রাজনৈতিক কারণে, অর্থাৎ তাদের যে দলের নেত্রী রয়েছেন সেই নেত্রীকে তার বদনাম করতে তাকে কিন্তু এই ধরনের ফাঁসানো হচ্ছে বা চক্রান্ত করে এইগুলো ফাঁসানো হচ্ছে, তারই প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন। তারা কেউ কেউ জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, পাশাপাশি দলের নেতৃত্ব নামের স্লোগান দিয়েছেন, যে এটা একটা পুরোপুরি চক্রান্ত। ভোটের আগে রাজনৈতিক কারণে মহুয়া মৈত্রকে যেমন সাংসদ পদ খারিজ করা হয়েছে, তেমনই কিন্তু মহুয়া মৈত্র যাতে প্রার্থী না হতে পারে বা তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন বা ভোটে জয়লাভ না করতে পারেন, তার জন্য একটা চক্রান্ত তৈরি করা হচ্ছে। কারণ পাখির চোখ করা হয়েছে কৃষ্ণনগর লোকসভাকে। তুমি জানো যে কৃষ্ণনগর লোকসভায় সম্প্রতি যোগদান করেছে রানীমা, অর্থাৎ কৃষ্ণনগর রাজবাড়ির রানীমা। একদম না, সেটা এখন অব্দি সেই কথা আমরা শুনতে পেয়েছি মহাদেব, কিন্তু আজকে দ্বিতীয় দফায় যে প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে সেখানে কি তার নামটা উঠে আসবে, মানে কৃষ্ণনগরের রানীমার নাম থাকতে পারে? আমাদের নজর থাকবে।